হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ এর পলিটিক্যাল সায়েন্সের যে সেকেন্ড সেমিস্টার রয়েছে। তো সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর আজকের আলোচনার বিষয় থাকবে যে এই ভারতীয় যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। ঠিক আছে, তো আজকের টপিকটা খুবই নর্মাল একটা টপিক, খুবই ইজি একটা টপিক রয়েছে। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া পিস্টিকল এডুকেশন বলে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে তোমরা বিভিন্ন কোর্সের অ্যাক্সেস পেতে পারবে। ঠিক আছে, তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো যে ভারতীয় বিচার ব্যবস্থা এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো ভারতের বিচার ব্যবস্থা হলো এক এবং অখণ্ড। ঠিক আছে, ভারতীয় যে বিচার ব্যবস্থা এটা কিন্তু একটা অখণ্ড বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার শীর্ষে আছে হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থাটা রয়েছে, তো সেই বিচার ব্যবস্থার সব থেকে উপরে যে কোর্ট রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্ট। তার নিচে হাইকোর্ট এবং বাকি যে অধস্তন আদালত সমূহগুলো রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টের নিচে রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচের আছে হাইকোর্ট এবং হাইকোর্টের নিচে অধস্তন আদালত সমূহ আলাদা আলাদা রাজ্যে। তো ভারতের বিচার ব্যবস্থা পর্যালোচনা করলে কিছু যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো সেটা হলো প্রথমে এখানে একটা পয়েন্ট হবে যেটা হলো অখণ্ড বিচার ব্যবস্থা। ঠিক আছে, তো ভারতের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দুটি শ্রেণীর বিচার ব্যবস্থা থাকে। ঠিক আছে, যেমন যুক্তরাষ্ট্রীয় বিষয় এবং আইন সংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য থাকে যুক্তরাষ্ট্রীয় আদালত। ঠিক আছে, কি দুটো যে সমস্যা হলো, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বিষয় এবং আইন সংক্রান্ত বিষয়ের জন্য এখানকার যে যুক্তরাষ্ট্রীয় আদালত আমাদের এখানে গঠিত করা হয়েছে। অপরদিকে রাজ্যের বিষয় এবং আইন সম্পর্কিত বিরোধ যদি বাধে, ঠিক আছে, এক নম্বরটা হলো যুক্তরাষ্ট্রীয় বিষয় এবং আইন সংক্রান্ত বিষয়, এবং দ্বিতীয়টা হলো রাজ্যের যে কোনো বিষয় এবং রাজ্য সম্পর্কিত যে আইন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তার জন্য যে রয়েছে সেটা অঙ্গরাজ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন অঙ্গরাজ্যে আদালতগুলো রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাতে কিন্তু ঠিক একই দ্বৈত শাসন ব্যবস্থা রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলিতেও স্বাধীন এবং স্বতন্ত্র সুপ্রিম কোর্ট রয়েছে। ঠিক আছে, কেন্দ্রেও কিন্তু তাদের স্বাধীন এবং স্বতন্ত্র সুপ্রিম কোর্ট রয়েছে, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় দ্বৈত বিচার ব্যবস্থার নীতি স্বীকার করা হয়নি। গণপরিষদের আলোচনার প্রাক্কালে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে এই অভিমত ব্যক্ত করেছেন কি ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, কিন্তু মোটেই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়নি। শুধুমাত্র নামমাত্র যে শাসন ব্যবস্থাটা রয়েছে সেটা নামমাত্র করা হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা। আচ্ছা, তো ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড, সমগ্র দেশে এক সুসংঘবদ্ধ বিচার বিভাগীয় কাঠামো গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, ভারতের বা সমগ্র দেশে কিন্তু একটাই শাসন ব্যবস্থা এবং সুসংঘবদ্ধ যে শাসন ব্যবস্থা কাঠামো, সেই কাঠামোটা কিন্তু গড়ে তোলা হয়েছে এই অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে যে ভারতের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, শীর্ষে রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অধীনে আছে অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট সমূহ এবং হাইকোর্টের নিয়ন্ত্রণে বিভিন্ন অধস্তন যে নিম্ন আদালতগুলো রয়েছে বা সাবঅর্ডিনেট কোর্ট বলতে পারো, এগুলো কিন্তু রয়েছে। তো সবার প্রথমে সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্ট এবং তারপরে সাবঅর্ডিনেট কোর্টগুলো রয়েছে।
এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বরে আছে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে সুপ্রিম কোর্ট কিন্তু অনেকটা দুর্বল রয়েছে। ঠিক আছে, কিভাবে দুর্বল রয়েছে দেখো, ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতো ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু ততটা শক্তিশালী নয়। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যতটা শক্তি দেওয়া হয়েছে বা যতটা ক্ষমতা দেওয়া হয়েছে, তো আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট ঠিক ততটা শক্তিশালী নয়। সংবিধান বিরোধী আইনকে ভারতের সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে, কিন্তু আইনের ন্যায়সঙ্গত পদ্ধতি অনুসরণ করে বা আইনের নীতি এবং যৌক্তিকতা বিচার করতে কিন্তু সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা নেই, বা সুপ্রিম কোর্ট বিচার করতে পারে না। অপরদিকে মার্কিন সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতির ভিত্তিতে বিচার করে দেখতে পারে যে কোনো একটি আইন স্বাভাবিক ন্যায়নীতির বিরোধ কিনা। তাছাড়া জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময়ে জনসাধারণের যে মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট কার্যকরী ভূমিকা কিন্তু তখন গ্রহণ করতে পারে না। ঠিক আছে, জরুরি অবস্থা থাকাকালীন যদি কোনো ভারতের সুপ্রিম কোর্ট জরুরি অবস্থা থাকাকালীন কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না, কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, মৌলিক অধিকার যদি সেক্ষেত্রে ক্ষুণ্ণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কার্যকরী ভূমিকা এক্ষেত্রে পালন করে না। আচ্ছা, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো আইনের দৃষ্টিতে সাম্য। আইনের দৃষ্টিতে সাম্য মানে হলো সকলেই কিন্তু আইনের দৃষ্টিতে সমান। ভারতীয় সংবিধানে আইনের দৃষ্টিতে সাম্য স্বীকার করা হয়েছে। এখানে সংবিধান অনুসারে আইনের দৃষ্টিতে সকলেই সমান। ঠিক আছে, সংবিধান অনুসারে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে কিন্তু সকল মানুষ, সে যতই ধনী হোক বা যতই গরিব হোক না কেন, সকলেই কিন্তু আইনের দৃষ্টিতে সমানভাবে দেখা হবে এবং একই আদালতের এখতিয়ারভুক্ত। ঠিক আছে, একই আদালতে সে যতই ধনী হোক না কেন বা যতই গরিব বা ছোট মানুষ হোক না কেন, দুজনকে কিন্তু একই আদালতে একই শাস্তি বা একই কোনো অপরাধের জন্য নেওয়া হবে। কিন্তু এই নিয়মের বহু ব্যতিক্রম রয়েছে। যেমন সংবিধানের 361 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কতগুলি বিশেষ সুবিধা এবং অব্যাহতি ভোগ করে থাকে। এক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কিন্তু কিছু কিছু সুবিধা ভোগ করে, যেমন নিজ নিজ পদের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আদালতের কাছে দায়বদ্ধ কিন্তু তারা থাকে না। তাদের নিজের নিজের পদ, মানে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু তারা দায়বদ্ধ থাকে না সুপ্রিম কোর্টের কাছে। স্বপদে বহাল থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং গ্রেফতার বা আটকের পরোয়ানা জারি করা হয় কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে এই সমস্ত পরোয়ানাগুলো জারি করা যায় না। যে কোনো সময় বা তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়, তাহলে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে কিন্তু আটক করা যাবে না। তেমনি আবার বিদেশি শাসক এবং রাষ্ট্রদূতরা ভারতীয় আদালতের এখতিয়ারভুক্ত নয়। এই সমস্ত ব্যতিক্রমের পরিপ্রেক্ষিতে আদালতের ক্ষমতা কিন্তু কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কিন্তু কিছুটা হলেও এক্ষেত্রে ক্ষুণ্ণ হয়েছে। তারপরে যেটা রয়েছে হলো বিশেষ আদালত। দেখো কি, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের বিবাদ বিচারের জন্য বিশেষ আদালত রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা আদালত তৈরি করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বা এখতিয়ারভুক্ত নয়। কয়েকটি ক্ষেত্রে সাধারণ আদালতের পরিবর্তে শাসন বিভাগীয় বিশেষ আদালতের বিরোধ মীমাংসা হয়ে থাকে। উদাহরণ হিসেবে কি, যেমন ভাড়া নিয়ন্ত্রণ এবং শিল্প আদালতের কথা বলা যায়। শিল্পক্ষেত্রে মালিক শ্রমিক বিরোধ নিষ্পত্তির জন্য আছে শিল্প আদালত বা ইন্ডাস্ট্রিয়াল কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালস। ঠিক আছে, মালিক শ্রমিক বিরোধে যদি কোনো শিল্পক্ষেত্রে এমন কোনো বিরোধ ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আদালত রয়েছে, যেই আদালতটাকে বলা হবে ইন্ডাস্ট্রিয়াল কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালস। তাছাড়া সামরিক বাহিনীর ক্ষেত্রে বিচারের জন্য গঠন করা হয়েছে সামরিক আদালত বা মিলিটারি কোর্ট। এই ক্ষেত্রে কিন্তু সামরিক বাহিনীর যদি কোনো বিচার সংক্রান্ত কোনো মামলা দায়ের করা হয়ে থাকে, তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাবে না, তাদের জন্য আলাদা আদালত গঠন করা হয়েছে। 72তম সংবিধান সংশোধনের মধ্যে
বা সংবিধান সংশোধনের পর এখন পার্লামেন্টের আইন করে প্রশাসনিক আদালত গঠন করতে পারে। সরকারি কর্মচারী এবং বেসরকারি সংস্থানগুলো যারা রয়েছে সেটার প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থাসমূহের কর্মরত ব্যক্তিদের চাকরি সম্পর্কিত সকল বিবাদ মীমাংসার দায়িত্ব প্রশাসনিক ট্রাইব্যুনালসের উপরেই ন্যস্ত করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু সুপ্রিম কোর্টে এই সমস্ত মামলাগুলোকে নিয়ে যাওয়া হয় না। আচ্ছা, তারপরে যেটা কি, ভারতে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি, কিন্তু সংবিধানে বিচার বিভাগকে শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত রাখার ব্যাপারে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। আচ্ছা, সংবিধানের 50তম যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে স্টেট শ্যাল টেক স্টেপস টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিসেস অফ দ্য স্টেট। কিন্তু বাস্তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যতগুলো বিচারপতি তাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু শাসন বিভাগ এবং বিশেষত প্রধানমন্ত্রীর প্রভাব এখানে কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরাপত্তার উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে কিন্তু বিবেচিত করা হয়। ভারতেও বিচারপতিদের স্বাধীনতা এবং নিরপেক্ষতা এবং নির্ভীকতাকে সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। ভারতে যে যতগুলো আদালত রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, তাদের বিচারপতিদের যে স্বাধীনতা রয়েছে এবং তাদের নিরপেক্ষতা বা নির্ভীকতাকে সুনিশ্চিত করার জন্য কিন্তু প্রয়োজনীয় আলাদা আলাদা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়। তারপরে সমগ্র দেশে একই দেওয়ানি এবং ফৌজদারি বিধি অনুযায়ী বিচার কার্য পরিচালিত হয়। ঠিক আছে, সমগ্র দেশে একই ধরনের, ঠিক আছে, একই ধরনের যদি ফৌজদারি এবং দেওয়ানির বিধি যেটা হয় সেটা কিন্তু সবার জন্য সমান, কিন্তু অঙ্গরাজ্যগুলিতে পৃথক পৃথক দেওয়ানি এবং ফৌজদারি আইন অনুসরণে বিচার ব্যবস্থা সম্পাদিত হয় না। অঙ্গরাজ্য যতগুলো আছে সেখানেও কিন্তু এই সমস্ত দেওয়ানি এবং ফৌজদারি যে আইন অনুসারে কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু করা হয় না, একই নিয়মেই করা হয়। তারপরে যেটা রয়েছে, মামলা মোকদ্দমার নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ভারতীয় বিচার ব্যবস্থার ত্রুটি হিসেবে গণ্য করা হয়। অধিকাংশ মামলাই দীর্ঘকাল ধরে অমীমাংসিত থাকে। ভারতীয় বিচার ব্যবস্থায় ম্যাক্সিমাম নাম্বার অফ কেসেস দেখবা হলে অমীমাংসিতই থেকে যায়, কিন্তু একটি মামলার নিষ্পত্তি হতে দীর্ঘকাল সময় লেগে যায়। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টে বহু মামলা 10 বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। এই রকম বিলম্বের ফলে ন্যায় নীতি কিন্তু ধীরে ধীরে বিঘ্নিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ব্যয়বহুল্য, যে ভারতীয় যে বিচার ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু খুবই ব্যয়বহুল্য। দেখো, ব্যয়বহুল্য ভারতীয় বিচার ব্যবস্থার আর একটি ত্রুটি। উকিল, তারপরে ব্যারিস্ট্রেটের পিছনে এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে মক্কেলকে বহু টাকা ব্যয় করতে হয়। যে কোনো ছোট বা বড় মামলায় যাও না কেন, এই উকিলদের পিছনে এবং বাকি অন্যান্য জিনিসের জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তার ফলে সাধারণ এবং দরিদ্র মানুষের পক্ষে ন্যায় বিচার লাভ করা একরকম সেটা কি অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক আছে, যারা টাকা পয়সার দিক থেকে ততটা প্রতিপত্তি না, তাদের জন্য সরকারের কাছে বা কোর্টের কাছে গিয়ে যদি ন্যায় বিচার করা বা ন্যায় লাভের যদি তারা আশা রাখে, তাহলে সেটা কিন্তু তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়ে ওঠে। ভারতে দরিদ্রদের জন্য বিনা ব্যয়ে আইনগত সাহায্য দেওয়ার সুযোগ সূচনা সীমাবদ্ধভাবে শুরু হয়েছে। সংবিধানের 42তম সংশোধন অনুসারে বলা হয়েছে যে দরিদ্র মানুষের জন্য আইনগত সাহায্য দানের নীতি গ্রহণ করা হয়েছে। এই নীতিটিকে অন্যতম নির্দেশমূলক নীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো 50তম যে সংবিধান সংশোধনী সেখানে বলা হয়েছে যে দরিদ্রদের জন্য কিন্তু একটা নতুন নিয়ম তৈরি করা হয়েছে যেখানে আইনগত তারা সাহায্য পাবে বিনা মূল্যে। তারপরে যেটা রয়েছে বৈশিষ্ট্য, যে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বিচারপতিরা আইনসভা কর্তৃক নির্বাচিত হতেন।
ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নে যতগুলো বিচারপতি রয়েছে তাদেরকে নির্বাচনের জন্য আইনসভা কর্তৃক তাদেরকে নির্বাচন করা হতো। ভারতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করা এখনো কিন্তু হয়নি। ভারতে যতগুলো বিচারপতি আছে কখনোই তারা কিন্তু আইনসভা কর্তৃক তাদেরকে নিয়োগ করা হয় না। এখানে শাসন বিভাগ বিচারপতিদের নিযুক্ত করে। শাসন বিভাগে যতগুলো রয়েছে আমাদের সরকারে, তারাই কিন্তু তাদের ইচ্ছা মতো, সুপ্রিম কোর্টের জাজ বলো বা হাইকোর্টের জাজ বলো, তারাই কিন্তু তাদের সুবিধা মতো নিয়োগ করে থাকে। তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে পার্লামেন্টের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপরে কি, বর্তমানে ভারতের জরুরি সাহায্যের বিচার ব্যবস্থা কিন্তু এখনো নেই। ভারতের যে জরুরি সাহায্যের জন্য যদি কোনো বিচার ব্যবস্থা চাওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তারপরে ভারতে ভ্রাম্যমাণ আদালত এবং নাগরিক বিচারেরও কোনো এখনো ব্যবস্থা করা হয়নি। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।